أشهد أن لا إله إلا الله। মানুষের মন এক অদ্ভুত জিনিস। চোখের সামনে এমন অভাবনীয় দৃশ্য ঘটমান, আর আমার মন কিনা আমাকে নিয়ে চলে গেল বেড়াতে। 3 বছর আগে যখন প্রথম এই ছেলেটিকে দেখেছিলাম, সেদিন ছিল আমাদের ছাত্র জীবনের সমাপ্তি দিবস। রায়হান বলল, চল আজ সেলিব্রেট করি। কি করা যায়, পেয়েছি, চল তোকে কাবাব খাওয়াবো। পোড়া মাংসের গন্ধে খাবার এসে পৌঁছাবার আগেই তোর ঠোঁটের কোনায় জল বেয়ে পড়বে। দেখে দেখে আমি হাসবো, সিরিয়াস, মজা হবে। রায়হান আর আমার বন্ধুত্ব হলো যাকে বিজ্ঞানের ভাষায় বলে সিম্বায়োটিক রিলেশনশিপ, পরস্পর নির্ভরশীলতাই যার ভিত্তি। সে বিশাল বড়লোকের ছেলে, ওর দাদার দেওয়া হাসপাতাল ওদের পারিবারিক সম্পদের একটি অংশ। সুতরাং মেধা থাক বা না থাক, ওকে ডাক্তার হতেই হবে। আর আমি হলাম গরিবের মেধাবী ছেলে। মেধার জোরে ভর্তি হয়েছে বটে, কিন্তু নুন আনতে পান্তা ফুরায় অবস্থা। রায়হানের সুবিধা, আমি ওকে পড়াশোনায় সাহায্য করি, আর আমার সুবিধা, সে আমার পকেটের অবস্থা বোঝে, আমাকে কিছু বুঝতে না দিয়ে আমার সুবিধা অসুবিধার দিকে খেয়াল রাখে। সব দিক মিলিয়ে এই বন্ধুত্বের উভয়ের লাভ। আমরা উভয়ে জানি আমরা পাশ করব, কিন্তু রায়হান পাশ করা মাত্র গিয়ে বসবে ওর দাদার হাসপাতালে। কয়েক বছরের ভেতর সে পৌঁছে যাবে এমডির চেয়ারে। আর আমার চিন্তা, আমাকে কোন পাহাড়ে বা কোন অজো পাড়াগায়ে পাঠানো হবে। যাক, এই সুযোগে একবার কাবাব খাওয়া তো হয়ে যাবে, এটাই লাভ। দোকানে গিয়ে পোড়া মাংসের গন্ধে আসলেই আমার জিভে জল চলে আসতে লাগলো। অপেক্ষার প্রহর যেন আর শেষ হয় না। এমন সময় একটা ছেলে একটা মেয়েকে নিয়ে প্রবেশ করলো। গিয়ে বসলো রায়হানের পেছনের টেবিলটাই। ওদের অন্তরঙ্গ দেখে মনে হচ্ছিল যেন ওরা স্বামী স্ত্রী। কিন্তু স্বামী স্ত্রী পাবলিক প্লেসে এতটা অন্তরঙ্গতা প্রকাশ করে না, কারণ ওদের অন্তরঙ্গ হবার জন্য বাড়িঘর রয়েছে। মেয়েটা হলো যাকে বলে আগুনে সুন্দরী, হাসিতে মুক্ত ঝরে টাইপের। এত সুন্দর মেয়েটা কেন কারো ঘর আলো না করে এমন একটা ছেলের সাথে ঘুরে বেড়াচ্ছে যে তার মান সম্মানের কোনো পরোয়াই করে না, সেটা বুঝতে পারলাম না। যাক, বড় বড় লোকের বড় বড় ব্যাপার, আমার মতো গরিবের ছেলেরা বুঝবে তাই বা আশা করি কি করে। নিজের অজান্তেই বারবার চোখ চলে যাচ্ছিল মেয়েটার দিকে। মন বলল, হে ফায়াজ, তোমার প্রভু তোমাকে যে চোখ দিয়েছেন তার হিসেব কিন্তু তাকে বুঝিয়ে দিতে হবে, ভুলে যেও না। মনের ওপর জোর খাটিয়ে রায়হানকে বললাম, না, আজ কাবাব খাবো না, চল চাইনিজে যাই। ওর আপত্তি উপেক্ষা করে অর্ডার ক্যান্সেল করে দোকানের বাইরে গিয়ে দাঁড়িয়ে রইলাম। মহাখাপ্পা হয়েছিল রায়হানের সেদিন, কিন্তু আমি ওকে আজও বলিনি কেন সেদিন এমন অদ্ভুত আচরণ করেছিলাম। পোড়া মাংসের তীব্র গন্ধ অতীত থেকে টেনে ফিরিয়ে নিয়ে এলো। মেয়েটা 2 দিন হলো হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। প্রতিটি শ্বাস প্রশ্বাসে কষ্টের শব্দ, কিন্তু এই কষ্ট তার নিজের হাতেই সৃষ্ট। 4 বছর প্রেম করার পর বয়ফ্রেন্ড বিয়ে করবে না জানিয়ে দেওয়াতে সে নিজের গায়ে আগুন দিয়েছে। পরিবারের সবাই মিলে আগুন নিভাতে নিভাতে ততক্ষণে শরীরের অধিকাংশ পুড়ে কয়লা হয়ে গিয়েছে। মাথার চুল জ্বলে গিয়ে দগদগে লাল পোড়া চামড়া বেরিয়ে পড়েছে। মুখের রং কালো আর লালের সংমিশ্রণে ভয়াবহ হয়ে রয়েছে। তবু যতবার কাছে যাচ্ছি, ওর পাপড়িবিহীন চোখ দুটো করুণ দৃষ্টিতে বলার চেষ্টা করছে। কি জানো বলছে, আমি বুঝতে পারছি এটা ওর অভিমানের কথা নয়। ওর বাবা সেদিন থেকে এক মুহূর্তের জন্য ওকে ফেলে নড়েননি। মা এই দৃশ্য সহ্য করতে পারছেন না বলে রুমের বাইরে চেয়ার নিয়ে বসে অবিরাম কেঁদে চলেছেন, আর সাথে সাথে চলছে বিড়বিড় করে দোয়া পড়া। বড় বোনটা মনে হয় ঘটনার আকস্মিকতায় বোকা বনে গিয়েছে। বোনের বিছানার পাশে খুব সুন্দর ফ্রুট বলে সাজানো নানা রকম ফল ফলাদি, ছুরি, কাঁটা চামচ, বাটি সাজিয়ে রেখেছে, অথচ সে তো কিছুই খেতে পারবে না। ভাইটা আজই এসেছে ঢাকা থেকে, এসে সব শুনে কিচ্ছুটি না বলে বেরিয়ে গেল। কিন্তু মেয়েটি বর্ণনাতীত কষ্টের সামনে এই স্নেহ মায়ার বন্ধন যে বড় ঠুনকো। ভাইটা এইমাত্র ফিরে এলো 3 বছর আগে দেখা ছেলেটিকে নিয়ে। ওর কলার চেপে ঘাড় ধরে ঠেলতে লাগলো মেয়েটির দিকে, তুই আজ এখনই ওকে বিয়ে করবি। ছেলেটি মেয়েটিকে দেখে শিউরে উঠে পিছিয়ে আসতে চাইল। ভাইটি ধাক্কা দিয়ে সামনে এগিয়ে দিল। কেন ওর সাথে 4 বছর ঘোরার সময় এত ভালো লেগেছে, এখন আর আমার বোনকে তোর ভালো লাগছে না, তাই না? আব্বা, ওকে চোখে চোখে রাখবেন, ও যেন কোনো দিকে পালাতে না পারে। আমি এখনই বিয়ে পড়াবার ব্যবস্থা করছি। বাবা অসহায় দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন। আমি হতবাক। চোখের সামনে যা ঘটছে তার চেয়ে হতবাক এই ভেবে যে এই সেই আগুনি সুন্দরী। এই মুহূর্তে ওর চেহারা, ওর গন্ধ, ওর কষ্টের শব্দ ডাক্তার হয়েও আমি সহ্য করতে পারছি না।
এই ছেলে তাকে সহ্য করবে কি করে? খবর পেয়ে রায়হান হস্তদন্ত হয়ে ছুটে এলো। ওহ, বলা হয়নি, আমাকে আর শেষ পর্যন্ত পাহাড়ের জঙ্গলে যেতে হয়নি। রায়হানের বন্ধুত্ব আমাকে ওর দাদার হাসপাতালেই একটা কাজ জুটিয়ে দিয়েছিল। এখন দুজনে মিলে পরামর্শ করে ঠিক করলাম পুলিশ ডাকাই সবচেয়ে নিরাপদ। রায়হান রুমের বাইরে গিয়ে মোবাইলে কল দিল পুলিশে। ততক্ষণে প্যাসেজে মেয়ের ভাইয়ের হুঙ্কার শুনে বোঝা যাচ্ছে সে প্রস্তুতি নিয়ে এসেছে। হঠাৎ ছেলেটা লাফিয়ে উঠল, ফ্রুট বল থেকে ছুরিটা তুলে নিয়ে বাতাসে পোজ দিতে দিতে বলল, আমি ওকে বিয়ে করতে পারবো না। আমাকে বাধ্য করার চেষ্টা করলে ভালো হবে না। মেয়ের বড় বোনের ওপর মেজাজটা খুব খারাপ হলো। ফ্রুট কাটার জন্য এত বড় সাইজের ছুরি লাগে নাকি? এটা দিয়ে গরু জবাই করা যাবে। ছোট্ট ছুরি হলে চেষ্টা জ্বালিয়ে দেখতাম ওকে নিরস্ত্র করা যায় কিনা। মেয়ের ভাই ঘরে ঢুকে ওর কাণ্ড দেখে রাগে ঠোঁট কুঁচকে ফেলল। তারপরের ঘটনাগুলো অকল্পনীয় তাড়াতাড়ি ঘটতে লাগলো। স্লো মোশনে দেখা গেলে দর্শক দেখতেন। রায়হান আমার মনোভাব বুঝতে পেরে আমাকে শক্ত করে ধরে ফেলল, যেন আমি ছুরি হাতে ছেলেটির দিকে এগোতে না পারি। মেয়েটির ভাই ছেলেটির দিকে এগিয়ে যাবার চেষ্টা করছে। বুড়ো বাপটা বাধা দিয়ে কুলিয়ে উঠতে পারছে না। ভেতরে হুটোপুটির শব্দ শুনে বড় বোন কী ঘটছে দেখার জন্য এসে বেহুশ হয়ে দরজার পাশে এলিয়ে পড়েছে। মেয়েকে ধরতে এসে মা ঘরের ভেতরের দৃশ্য দেখে দিলেন এক গণক বিদারী চিৎকার। ছুরি হাতে ছেলেটা ওদিকে তাকাতেই মেয়েটির ভাই ওর কাছ থেকে ছুরিটা ছিনিয়ে নিতে পা বাড়ালো। সাথে সাথে ছেলেটা সবাইকে হতভম্ব করে দিয়ে মেয়েটার হৃৎপিণ্ড বরাবর ছুরিটি বসিয়ে দিল। সাথে সাথে সব স্তব্ধ। মেয়েটার সামান্য একটা দীর্ঘশ্বাস, তারপর ফিনকি দিয়ে রক্ত ছুটল। রায়হান এবার আমাকে ছেড়ে দিয়ে গিয়ে ছেলেটাকে ধরে ফেলল। ছেলেটা নিজেও বিশ্বাস করতে পারছে না সে এই মাত্র কী করেছে। সে বারবার বলছে, আমি ওকে বিয়ে করতে পারবো না, আমি ওকে বিয়ে করতে পারবো না। আমি ততক্ষণে ছুটে গিয়ে মেয়েটার পাশে। না, মনে হচ্ছে ওকে বাঁচানো যাবে না। ওর শরীর এমনিতেই গত দুদিন ধরে যুদ্ধ করে ক্লান্ত। ছুরিটা বেঁধেছে ঠিক ওর হৃৎপিণ্ড বরাবর। ওর নিঃশ্বাসের শব্দ বলছে ও এবার এই যন্ত্রণা থেকে মুক্তি চায়। মেয়েটার বাবা ঘটনার আকস্মিকতায় পাথর হয়ে দাঁড়িয়ে রইলেন, চলার শক্তি হারিয়ে ফেলেছেন। মেয়েটার ভাই দুহাতে মাথার সমস্ত চুল আঁকড়ে ধরে হাঁটু মুড়ে বসে পড়েছে। দরজার কাছে নার্স মা মেয়ের নিথর দেহগুলো জ্ঞান ফিরিয়ে আনার চেষ্টা করছে। এর মাঝে মেয়েটার আত্মা ওর দেহ থেকে মুক্ত হয়ে উড়ে গেল। মনে মনে ভাবলাম, যাক, সে অন্তত এই নরক যন্ত্রণা থেকে তো মুক্তি পেল। পরক্ষণে মনের আয়নায় ভেসে উঠল, যে ভয় করে সে উপদেশ গ্রহণ করবে, আর যে হতভাগা সে তো তা উপেক্ষা করবে। সে মহা অগ্নিতে প্রবেশ করবে, অতঃপর সেখানে সে মরবেও না, জীবিতও থাকবে না। সূরা আল-আলা আয়াত 10 থেকে 13। আবার অন্য আয়াতে বলা হয়েছে, তোমরা কি জানো জাহান্নাম কি? তা কাউকে জীবিতও রাখবে না, আবার মৃত অবস্থায় ছেড়েও দেবে না, চামড়া ঝলসে দেবে। আমার অন্তরাত্মা কেঁপে উঠল। এই জীবনে আমাদের কৃতকর্মের শাস্তি যতই কঠিন হোক, মৃত্যু একসময় তার সমাপ্তি টেনে আনে, শান্তির পরশ বুলিয়ে দেয়। কিন্তু এর পরবর্তী অধ্যায়ে মৃত্যুর অনুপস্থিতি এক বিরাট পার্থক্য সূচনাকারী ফ্যাক্টর। সেখানে কোনো মৃত্যু, চেতনাহীনতা বা দুর্বলতা আমাদের আগুনের তেজ থেকে সাময়িক নিরাপত্তা প্রদান করতে পারবে না। তবে কিসের আশায় আমরা এই জীবনটা হেলাফেরায় কাটিয়ে দিই, যেখানে এটি একমাত্র ফলাফল নির্ধারণী পরীক্ষা। হঠাৎ মেয়েটির জন্য করুণা এবং বিষাদে ছেয়ে গেল মন। বেচারি, ওর প্রভু ওকে উজাড় করে দিয়েছেন, কিন্তু বিবেচনার অভাবে সে এদিকেও কিছু পেল না, ওদিকেও কিছু পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না। নিজের জন্য আশঙ্কায় কেঁপে উঠলাম। হে আমাদের পালনকর্তা, সরল পথ প্রদর্শনের পর তুমি আমাদের অন্তরকে সত্য লঙ্ঘনে প্রবৃত্ত করো না। আমাদের তোমার অনুগ্রহ দান করো, তুমিই তো সর্বশ্রেষ্ঠ দাতা।